আজ তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করে নেব যেটা তোমরা যে কোনো নিরামিষ দিনে কিংবা যে কোনো পুজোর দিনে ভগবানের ভোগ হিসেবেও বানিয়ে নিতে পারবে। নমস্কার, আমি সুপর্ণা, সুপুস কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব সম্পূর্ণ নিরামিষ ফুলকপি পনিরের ডালনা একটা রেসিপি। চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি বড় বড় করে ফুলকপির টুকরোগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। ভালো করে লবণ আর হলুদটাকে ফুলকপির মধ্যে মিশিয়ে নিচ্ছি। এরপর জাস্ট একটু ভাপিয়ে নেব। দেখো এখন কিন্তু ভাপানো হয়ে গেছে, ফুলকপি থেকে জলটাকে ঝরিয়ে রাখবো। এরপর কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, তোমরা চাইলে সর্ষের তেলে অথবা ঘিতেও করতে পারো। এখন দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োর মধ্যে দিয়ে দিয়েছিলাম ডুমো ডুমো করে কেটে আগের থেকেই লবণ দিয়ে 80%-এর মতো সিদ্ধ করে রাখা আলু। আলুটাকে দিয়ে নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নিতে হবে। আলুটাকে সিদ্ধ করে নিলে রান্নাটা যেমন তাড়াতাড়ি হয়, তেমনি রান্নাটার স্বাদটাও অনেক বেশি ভালো আসে। যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে আমি নিয়েছিলাম 200 গ্রাম পরিমাণের পনিরটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। আমি এখানে চৌকোভাবে কেটে নিয়েছিলাম, তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী শেপটা এখানে দিয়ে নিতে পারো। আর চাইলে পনিরের পরিমাণটাও বাড়িয়ে নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এবার পনিরগুলোকে একটা বাটির মধ্যে তুলে রাখছি। এদিকে দেখো আলুগুলোও কিন্তু বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। তেল থেকে আলুগুলোকে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম বড় বড় টুকরো করে রাখা পনিরগুলোকে খুব বেশি ভাজবার দরকার নেই, গায়ে একটু রং চলে এলেই কিন্তু নামিয়ে নিতে হবে। দেখো পনিরগুলোর গায়ে কিন্তু এখন রং আসতে শুরু করে দিয়েছে। এখন পনিরগুলোকে তুলে নিচ্ছি। এরপর পনিরগুলোকে ঈষদুষ্ণ গরম জলের মধ্যে লবণ আর চিনি দিয়ে মিনিট 15 সময় ধরে ভিজিয়ে রাখবো। তাহলে পনিরের ভেতর যেমন লবণ আর চিনিটা ঢুকে যাবে, তেমনি পনিরটাও কিন্তু অনেক বেশি সফট হবে। দেখো এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে জল ঝরিয়ে রাখা ফুলকপির টুকরোগুলোকে দিয়েও নাড়াচাড়া করে বেশ লালচে করে ভেজে নেব। অতি অবশ্যই কিন্তু ফুলকপিটা একটু ভালো করে ভেজে নেবে। ফুলকপিটা যত ভালো করে ভাজা হবে রান্নার স্বাদটা কিন্তু তত বেশি ভালো আসবে। ফুলকপিটা যতক্ষণ ভাজা হচ্ছে রান্নাটার জন্য কি কি মশলা লাগবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। নিয়েছিলাম 1.5 ইঞ্চি পরিমাণ আদা আর 3টে কাঁচা লঙ্কা। এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম, যেটাকে ছোট ছোট চৌকো চৌকো টুকরো করে কেটে নেব। এদিকে দেখো ফুলকপিটাও কিন্তু এখন ভালো করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে। এখন ফুলকপিগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছিলাম আমি 2 টেবিল চামচের মতো সাদা তেল। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, কিছুটা পরিমাণ গোটা গরম মশলা আর হাফ চা চামচের মতো জিরে। এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। এরপর দিয়ে দিয়েছিলাম আগের থেকে কেটে রাখা টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম লবণ দিলে টমেটোটা কিন্তু অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লবণটা দেওয়ার পর টমেটোটাকে নাড়াচাড়া করে একটু নরম করে ভেজে নিতে হবে। টমেটোটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগের থেকে যে কাঁচা লঙ্কার আদাটা বেটে রেখেছিলাম সেটা। যেহেতু এটা নিরামিষ রান্না তাই এখানে আদার পরিমাণটা একটু বেশি রেখেছিলাম, আর ঝালের জন্য আমি 3টে লঙ্কা ব্যবহার করেছি। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এরপর খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। দেখো এখন কিন্তু মশলার রংটা বদলে গেছে, আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ চা চামচের একটু বেশি ধনে গুঁড়ো, রঙের জন্য দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম হাফ চা চামচের মতো এখানে জিরে গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলোকে তেলের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ওই ধরো মিনিটখানেক সময়ের মতো ভালো করে সময়ের মতো তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়োটাকে দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে খুব ভালোভাবে তেলটা আলাদা হয়ে আসে। এই পর্যায়ে দিয়ে দিয়েছিলাম হাফ চা চামচের একটু বেশি চিনি। নিরামিষ রান্নাতে সবসময় চেষ্টা করবে সামান্য একটু চিনি ব্যবহার করার, তাতে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো আসে। যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ আমি সামান্য দই এখানে ফেটিয়ে নেব। এখানে আমি 50 গ্রাম পরিমাণ রুম টেম্পারেচারে রাখা দইকে ফেটিয়ে নিচ্ছি। অতি অবশ্যই কিন্তু দইটা রুম টেম্পারেচারেরই ব্যবহার করবে, না হলে কিন্তু তরকারিতে দেওয়ার সাথে সাথেই দইটা ফেটে যাবে।
দেখো এখন মশলা থেকে তেলটাও কিন্তু খুব ভালোভাবে ছেড়ে আসতে শুরু করে দিয়েছে। আর একটু সময় নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আমি আগের থেকে ফেটিয়ে রাখা টক দইটা। টক দইটা দেওয়ার সাথে সাথেই দেখবে তরকারির রংটা কিন্তু একেবারে বদলে গেছে। এরপর আবারও আগের মতো যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অতি অবশ্যই মশলাটাকে কষে নিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। দেখো এখন কিন্তু মশলা থেকে আবারও তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটাকে আমি আরও মিনিট খানেক সময় ধরে কষিয়ে নেব। তোমরা কিন্তু অতি অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একদিন ট্রাই করো, আর যদি বাড়িতে বানাও খেয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমার রান্না করার উৎসাহটা আরও অনেক বেড়ে যায়। দেখো এখন কিন্তু মশলাটা একেবারে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব দইয়ের বাটিটাকে ধুয়ে সামান্য একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। যেহেতু এটা নিরামিষ রান্না, মশলাটা যদি পুড়ে যায় তাহলে একটু তিতকুটে ভাব কিন্তু চলে আসবে। এখন এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলোকে। এরপর ভালো করে নাড়াচাড়া করে মিনিট 2-3 সময় ধরে ভালো করে কষিয়ে নেব। তোমরা কারা কারা ফুলকপি খেতে পছন্দ করো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ফুলকপির অন্য কোনো রেসিপি আমার কাছ থেকে দেখতে চাও তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এই পর্যায়ে অতি অবশ্যই কিন্তু লবণটাকে দিতে ভুলো না। লবণটাকে দেওয়া হয়ে গেলেও ভালো করে তরকারির মধ্যে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম জল। যেহেতু আলু আর ফুলকপি মোটামুটিভাবে সিদ্ধ হয়ে এসেছে, তাই খুব বেশি জল এখানে ব্যবহার করব না। আর রান্নাটা কিন্তু একটু মাখো করতে হবে, তাই খুব বেশি জল এখানে একেবারেই দেবে না। এই রান্নাটাতে সামান্য একটু মটরশুঁটি ব্যবহার করলে কিন্তু বেশ ভালো লাগে। হাতের কাছে ছিল না বলে দিতে পারিনি। দেখো এখন কিন্তু জল দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে জলের মধ্যে সবজিগুলোকে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে আগের থেকে যে পনিরটাকে ভেজে আমি ঈষদুষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে। একবার বাড়িতে এইভাবে ফুলকপির তরকারিটাকে বানিয়ে দেখো, সবাই কিন্তু চেটেপুটে খাবে। রাত্রে রুটির সাথে, পরোটার সাথে কিংবা পোলাওয়ের সাথে বা দুপুরে ভাতের সাথে, যে কোনো আইটেমের সাথে কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারো। মিনিট 5 ফুটে যাওয়ার পর ঢাকনাটাকে খুলে একবার একটু নাড়াচাড়া করে দেব, যাতে না পুড়ে যায়। রান্নাটা আরও একটু মাখা করব, তাই ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ সময় রেখে দেব। যেহেতু সমস্ত সবজিগুলো এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তাই গ্যাসের ফ্লেমটাকে এখন বাড়িয়ে দেব। এই রান্নাটাতে লাস্টে দেওয়ার জন্য একটা স্পেশাল মশলা কিন্তু বানিয়ে নিতে হবে। চলো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করে নিই। এর জন্য একটা তড়কা প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কিছুটা গোটা গরম মশলা। গোটা গরম মশলাতে দিয়েছিলাম দারচিনি, ছোট এলাচ আর লবঙ্গ। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নিয়েছিলাম। দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ ধনেটাকে দিয়েও নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে 1/2 চা চামচের মতো গোটা জিরে। সমস্ত মশলাগুলোকে শুকনো খোলায় ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে খুব ভালো করে আগে ঠান্ডা করে নিতে হবে। এরপর এটাকে শিলের পাটায় গুঁড়ো করে নেব। গরম অবস্থাতে কিন্তু মশলাটা গুঁড়ো করতে যাবে না, তাহলে একটু পোড়া পোড়া গন্ধ থাকতে পারে। দেখো এখন 2-3 মিনিট পর ঝোলটা কিন্তু একেবারে মাখা হয়ে এসেছে। এর থেকে বেশি আমি শুকনো করব না। তোমরা যদি চাও তাহলে এর থেকেও একটু বেশি শুকনো করে নিতে পারো। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে উপর থেকে যে মশলাটাকে আমি বানিয়ে রাখলাম সেটাকে এখন ছড়িয়ে দিচ্ছি। যেহেতু এটা নিরামিষ রান্না, তাই শেষে একটু ঘি দিতে কিন্তু ভুলো না। তাই এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচের একটু বেশি পরিমাণ ঘি। এরপর ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুললেই তৈরি হয়ে যাবে কিন্তু এই সুস্বাদু পনির ফুলকপির ডালনার রেসিপিটা। এরপর পোলাও, ফ্রাইড রাইস, পরোটা কিংবা ভাতের সাথে পরিবেশন করে নাও। এই ছিল আজকে আমার রেসিপি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী রেসিপিতে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। টাটা।